আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের 20 নম্বর আর 21 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। গাড়িতে মাথা হেলান দিয়ে বসে আছে ওষা। জিবরান ড্রাইভারের সিটে বসে গাড়ি চালাচ্ছে। কিছু সময় পর পর ওষার দিকে তাকাচ্ছে। মিষ্টি বাতাসে ওষার চুলগুলো এসে জিবরানের মুখে বাড়ি খাচ্ছে। জিবরান বলল, চুলগুলো সামনে রাখো, তোমার চুলের কারণে আমি চোখের সামনে কিছু দেখতে পাচ্ছি না, চুলের ঘ্রাণে আমি পাগল হয়ে যাব। উষা বলল, ও সরি, আমি সামলে রাখছি। তারপরও চুলগুলো অবাধ্য হয়ে আপনার কাছেই ছুটে যায়। জিবরান বলল, তোমার ওই খোলা চুলের ঘ্রাণে হারিয়ে যাব বহুদূর অরণ্যে। তুমি কি যাবে সাথী আমার সনে? দূর দূরান্তে সেই অজানা বনে, হাত দুটি মিলে খোলা আকাশের পানে। হারাবো দুজন অচিন গহীনে, থাকবো দুজন একই সনে। রাজি থাকলে বলো গোপনে, জানে না যেন কেউ একথা, আমার সঙ্গে গেলে দোষ কি তা। উষা মুগ্ধ হয়ে জিবরানের কবিতা আবৃত্তি করা শুনছিল। কথা বলার ধরনটা খুব সুন্দর, গুছিয়ে কথা বলতে পারে ছেলেটা। উষা বলল, বাহ, খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন তো আপনি। তা এই কবিতার রচিতা কে? জিবরান বলল, আমি নিজেই, হঠাৎ মনে এলো তাই বানিয়ে ফেললাম। কেন, তোমার পছন্দ হয়নি? উষা বলল, চলে, মন্দ নয়, তবে মনে হঠাৎ কবি কবি ভাব দেখা দিল কেন? জিবরান বলল, ভালোবাসার মানুষটা কাছে থাকলে এমনি কবি কবি ভাবটা চলে আসে, কাউকে তৈরি করে দিতে হয় না। উষা বলল, আমার তো জানাই ছিল না, আজকাল মিস্টার জিবরা একটু বেশি রোমান্টিক হয়ে পড়েছে। ভ্রু নাচিয়ে কথাটা বলল। জিবরান বলল, সবে তো শুরু, আরো কত কিছু বাকি আছে, সেটার জন্য এখন অপেক্ষা। উষা বলল, আপনি কি বোঝাতে চাইছেন বলুন তো? জিবরান বলল, এই তুমি কি নেগেটিভ মাইন্ডে কথাটা নিয়েছো? আমি কিন্তু পজিটিভ মাইন্ডে বলেছি কথাটা। উষা বলল, আপনার ওই নেগেটিভ পজিটিভ আমাকে বোঝাতে হবে না, আপনাকে এত কবিতাও আবৃত্তি করতে হবে না। জিবরান বলল, কেন? উষা বলল, আপনি এখন এভাবে আমার দিকে তাকিয়ে কবিতা আবৃত্তি করলে কিছু সময় আমরা দুজনেই হসপিটালে ভর্তি হব। জিবরান বলল, কবিতার সাথে হসপিটালে ভর্তি হওয়ার কি কানেকশন? উষা বলল, আপনাকে এত বড় টপ বিজনেসম্যান কোন বেকুব বানিয়েছে বলেন তো? আপনি যেমন বেকুব, নিশ্চয় আপনাকে যে টপ বিজনেসম্যান বানিয়েছে সেও বেকুব, নয়তো এই সামান্য ব্যাপারটা আপনি বুঝলেন না। আপনি যদি আমার দিকে তাকিয়ে গাড়ি চালান, তাহলে কিছু সময়ের মধ্যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, আর আমরা দুজনে উপরের টিকিটে শিফট হয়ে যাব, নয়তো হসপিটালে ভর্তি হতে হবে। জিবরান বলল, খবরদার, অ্যাক্সিডেন্টের কথা বলবে না, আমার ভীষণ ভয় করে, মনে হয় তোমাকে হারিয়ে ফেলবে এক্ষুনি। উষা বলল, কথা না বলে চুপচাপ গাড়ি চালান, তাহলে আর আমাকে হারানোর ভয় পেতে হবে না। জিবরান বলল, যথাজ্ঞা মহারানী, আপনার আদেশ শিরোধার্য, আমি অক্ষরে অক্ষরে পালন করব। উষা বলল, পাগল ছেলে। জিবরান বলল, হ্যাঁ তোমার। উষা বলল, হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না। দুজনে চুপ হয়ে গেল। অনেক দিন না, অনেকটা কম বলে ফেললাম, অনেক মাস ধরে একসাথে কথা হয় না। জিবরানও সময় পায় না, আর উষা তো যে চাপে ছিল সেটা তো আমরা সবাই জানি। জিবরানের পরনে আজকে কালো টি শার্ট আর হালকা গিয়া কালারের প্যান্ট, হাতে কালো ওয়াচ, কালো বেল্টের জুতা, সিল্কি চুলগুলো একপাশে সেট করা, বাতাসে চুলগুলো হালকা মৃদু বাড়ি খাচ্ছে। হঠাৎ একটা ফুচকার স্টল দেখে উষা চিৎকার করে উঠল। উষা বলল, মিস্টার জিবরা, গাড়ি থামান, গাড়ি থামান। জিবরান বলল, কি হয়েছে, এইভাবে চিৎকার করছো কেন? উষা বলল, আরে জিবরা, গাড়িটা তো থামাবেন। জিবরান বলল, এইভাবে চিৎকার করছো কেন? জোরে গাড়িটা ব্রেক করলো, তারপর জিজ্ঞেস করলো। উষা বলল, ফুচকা। জিবরান বলল, আশ্চর্য, এই ফুচকার জন্য এইভাবে কেউ চিৎকার করে? উষা বলল, আপনি জানেন না ফুচকা আমার কত পছন্দের, আই লাভ ফুচকা। ফুচকা খাবো, চলেন না একটু? জিবরান বলল, তুমি যাও, আমি গাড়ি পার্ক করে আসছি। উষা বলল, অনেক অনেক ধন্যবাদ, আমি আজকে পেট ভরে ফুচকা খাবো। উষা গাড়ি থেকে দৌড়ে নেমে ফুচকার স্টলে ঢুকে পড়ল। জিবরান গাড়ি পার্ক করে স্টলে ঢুকে পড়ল। একটা ফাঁকা টেবিল দেখে দুজনেই বসে পড়ল। জিবরান বলল, মামা 2 প্লেট ফুচকা দান তো। উষা বলল, আপনিও খাবেন? জিবরান বলল, কেন, খেতে পারি না? স্টলের উপরে কি লেখা আছে নাকি শুধু মেয়েরাই ফুচকা খেতে পারে, ছেলেরা খেতে পারে না? উষা বলল, তা লেখা নেই, জেব্রা যে ফুচকা খায় তা জানা ছিল না। জিবরান বলল, এখন থেকে জেনে রাখো। উষা বলল, আচ্ছা, আমি যে আপনাকে জেব্রা বলি আপনি রাগ করেন না? উষা বলল, না, রাগ হয় না। উষা বলল, গুড বয়। ফুচকা খেয়ে দুজনে আইসক্রিম হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। শহর থেকে অনেকটা দূরে এসে গ্রামের সাইডে এসে পড়েছে। দুজনে কথা বলছে, একসাথে পথ চলছে। ছায়া ঢাকা নীরব নির্জন জায়গায় দুজনের ভীষণ ভালো লাগছে। অনেক সময় একসাথে কাটিয়ে রাতে বাড়ি ফিরল দুজন। জিবরান উষাকে পৌঁছে দিয়ে বাড়ি চলে গেল।
এইদিকে সকালে বারান্দায় দাঁড়িয়ে অরূপ কফির মগে চুমুক দিল। আকাশটা অনেকটা মেঘলা, ইলশে করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিন আগে অরূপের ভালো লাগতো না, তবে সেই দিনের পর থেকে বৃষ্টির দিনটা যেন খুব ভালো লাগে তার কাছে। এরকম একদিন বর্ষমুখের দিনে দেখা হয়েছিল রাহির সাথে। ভাবতেই পারিনি প্রথম দেখায় কোনো মেয়েকে এতটা ভালো লেগে যাবে। আজ বৃষ্টির দিনে রাহিকে খুব মনে পড়ে যায় তার। চলেন তাহলে আজকে অরূপের কাহিনীটাও একটু শুনে নেই। চলেন ফ্ল্যাশব্যাকে যাই। ভারী বর্ষণে কিছু দেখা যাচ্ছে না। গাড়িটা পার্কিং রেটে রেখে তারপর অফিসের কাজ ছিল সেখানে সেগুলো সেরে নিল। এতটা দেরি হয়ে যাবে ভাবতে পারিনি। ঝুম বৃষ্টি, বৃষ্টির কারণে কিছুই দেখা যাচ্ছে না। গাড়ি পার্কিং লটে রেখে সেখান থেকে আনতে গেলে পুরো চুপচেপে ভিজে যাবে, তাই দৌড়ে একটা দোকানের ছাউনিতে দাঁড়িয়ে পড়লো। হাত দিয়ে গায়ের পানি ছাড়তে লাগলো। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠের মেয়ের আওয়াজ পেল। মেয়েটা বেশ কড়া কণ্ঠে একটা ছোকরাকে দেখে বলতে লাগলো, কোমর বেঁধে তার সাথে ঝগড়া করছে। রাহি বলল, চোখ দিয়ে কি আসমানে রাখেন? মেয়ে দেখে কি গায়ে পড়তে ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চর মারতে। বেয়াদব ছেলে কোথাকার। আজকালের জেনারেশনের পাখা গজিয়ে গেছে। সিনিয়র আপুদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না, বেশি বড় হয়ে গিয়েছে। সাহস কত বড়, আমার বান্ধবীর উপরে এসে পড়ে। রাহির কথা শুনে ছেলেটা বলল, আপনি শুধু আমাকেই বকছেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলে আমরা চলবো কিভাবে? পুরো রাস্তা তো আপনারাই আটকে রেখেছেন। রাহি বলল, আবার মুখে মুখে তর্ক করছে। পুরো রাস্তাটা কোথায় আটকে রেখেছি? বৃষ্টি হচ্ছে, চোখে দেখছিস না? আমরা যদি সাইডে না দাঁড়াতাম তাহলে তো আমরা ভিজে যেতাম। মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না সেটা বলিস না কেন? তোদের মতো ছেলেদের আমি হারে হারে চিনি। আমার সাথে পাঙ্গা নিতে আসিস না বলে দিচ্ছি। এক হাত কেটে আরেক হাতে ধরিয়ে দিব, নয়তো আমার নামও রাহি নয়। অরূপ বলল, রাহি? বাহ, খুব সুন্দর নাম তো। আমার বেশ পছন্দ হয়েছে নামটা। তবে মেয়েটাও খারাপ লাগেনি, একেবারে ধানি লঙ্কা। মেয়েদের এত তেজ কোথা থেকে পায় তারা? আমি জানি না, অবশ্য পাবে না কেন? তাদেরই তো এই পুরো দেশটা। অরূপ কথাগুলো মনে মনে বলছিল। রাহি ছোকরাটার সাথে ঝগড়া করেই যাচ্ছে। ওর বান্ধবী নিশা ওকে থামাতেই পারছে না। অবশ্য রাহির এটা নিত্যদিনের কাজ, কাউকে ছেড়ে কথা বলে না। ভীষণ জিদি ও পাজি মেয়ে, সবাই ওর থেকে দূরে দূরেই থাকে। অরূপ বলল, গায়ের রংটা চাপা ফর্সা, চোখ দুটো টানা টানা, নাকটা হালকা বোচা, দেখতে খারাপ লাগে না। চেহারাটাও যথেষ্ট মায়াবী, আমার সাথে বেশ মানাবে। হাইট ও আমার সাথে পারফেক্ট। এখন যদি বনুর আর ভাইয়ের পছন্দ হয় তাহলে সোজা বউ করে ঘরে তুলবো। বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা নয়, বিয়ের পর করব। তবে সবার আগে বনুকে ছবি দেখাবো। যদি বনুর পছন্দ হয় তারপরেই ভাইদের দেখাবো। এই আমি কি পাগল হয়ে গেলাম? কত দূর পর্যন্ত পৌঁছে গেছি আমি। অরূপ, এই মেয়েকে দেখে মাথা গেছে তোর? একটা কাজ করা যাক, কিছু ছবি তুলে নেই। মোবাইলটা বের করে রাহির কয়েকটা ছবি তুললো। ছবি তোলার শেষ পর্যায়ে রাহি দেখে ফেললো। রাগী চোখে ওর দিকে তেড়ে এলো। রাহি বলল, এই যে মিস্টার, আপনি আমার ছবি তুললেন কেন? অরূপ বলল, আমি আপনার ছবি তুলেছি। অবাক হয়ে কথাটা বলল। রাহি বলল, আমি মাত্র দেখলাম আপনি আমার ছবি তুললেন। অরূপ বলল, আমি তো আমার ছবি তুললাম, আমি আপনার ছবি কেন তুলবো? রাহি বলল, বিশ্বাস করি না, আপনার মোবাইলটা দেন তো। অরূপ বলল, আমি অচেনা মানুষকে আমার মোবাইল কেন দিব? আপনি যদি আমার মোবাইলটা নিয়ে দৌড় দেন, আপনি তো মোবাইল চোরও হতে পারেন। আমার মোবাইল দেখার কথা বলছেন। যদি আপনি মোবাইল নিয়ে দৌড় দেন তখন আমি কি করব? রাহি বলল, কি বললেন আপনি? আমি মোবাইল চোর? আপনার এত বড় সাহস, আমাকে চোর বললেন? অরূপ বলল, ও সরি, আপনি তো চোর নন, আপনি হলেন চোরনি, মোবাইল চোরনি। রাহি বলল, নিশা, ও নিশান্নি, জলদি এদিকে আয় তো। এই বেটার সাহস কত দেখেছিস, আমাকে চুন্নি বলে? রেগে কথাটা বলল। নিশা বলল, রাহি প্লিজ আর ঝামেলা করিস না। রাহি বলল, চুপ কর তুই। আমার ছবি তুললো আর আমি ওকে ছেড়ে দিব? এই রাহি কাউকে ছাড় দেয় না। বৃষ্টিতে ভিজে রাহির কপালে বেবি চুলগুলো লেপটে আছে। এত যেন আরো রাহিকে বেশি সুন্দর লাগছে। অরূপকে এত এত কথা শোনাচ্ছে, কিন্তু ওর কানে কোনো কথাই ঢুকছে না। সে তো মুগ্ধ নয়নে তার দিকেই তাকিয়ে আছে। রাহি বলল, হ্যালো মিস্টার, আমি আপনাকেই বলছি। অরূপ বলল, আমিও জানি। নিন দেখুন আমার মোবাইল। আমার মোবাইলে যদি একটা ছবিও আপনার পান তাহলে আপনি যা করার করবেন। নিশা বলল, রাহি কি করছিসটা কি? রাহি বলল, চুপ কর তুই, দিন মোবাইলটা দিন। মোবাইল নিয়ে সারা গ্যালারি ঘুটেও তারপরও তার নিজের একটা ছবি পেল না, বরং অরূপের অনেকগুলো ছবি পেল, যেটা সে মাত্রই তুলেছে। রাহি মাথা চুলকাতে চুলকাতে বলল। রাহি বলল, সরি মিস্টার, মাফ করে দিবেন, কি থেকে কি বলে ফেলেছি। অরূপ বলল, ইটস ওকে ম্যাডাম, তবে পরের বার না জেনে কাউকে কিছু বলবেন না আর কোনো দোষারোপ করবেন না। নিশান বলল, তোর একটাই দোষ, তুই একটু বেশি বুঝিস। রাহি বলল, চুপ, চল এখান থেকে। অরূপের দিকে তাকিয়ে সরি মাফ করে দিন বলে চলে গেল। অরূপ বলল, হ্যাঁ নিশ্চয়। রাহি নিজের কৃতকর্মের জন্য নিজেই লজ্জা পেয়ে মাথায় হালকা একটা ছাপড় মারল। রাহি ও নিশান উল্টো দিকে চলে গেল।
তারপর ইশারায় একটু পিছনের দিকে তাকিয়ে একবার কান ধরে সরি বলল। বৃষ্টি কমে গিয়েছে। অরূপ মুচকি এসে রাহির ছবিটা দেখতে দেখতে গাড়ির দিকে চলে গেল। অরূপ রাহির ছবিগুলো হাইড করে রেখেছিল, যার কারণে রাহি সারা ফোন ঘেটেও কোনো ছবি পায়নি। চলেন এবার বর্তমানে ফেরা যাক। সেই দিনের কথা মনে মনে ভেবে সে নিজের মনে হাসছিল। তখনই ওর ফোনে আননোন নাম্বার থেকে একটা কল এলো। অরূপ বলল, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওই পাশ থেকে বলল, অরূপ বাবা, আমি তোমাকে বাড়ির দারোয়ান কইতাছি। অরূপ বলল, জি দারোয়ান চাচা বলুন, কি সমস্যা হয়েছে? হঠাৎ আমাকে কল করলেন যে? লোকটা বলল, বাবা, কারা জানি আয়শা সাহেব গো আর ওসামা মনিরে তুইলা লয়ে গেছে। কাউরে চিনি না আমি, সবার মুখে মুখোশা ছিল আর পরনে কালো পোশাক। আমি বাধা দিতে গেলে আমার ধাক্কা মাইরা ফালায় দিয়া কপাল ফাটায় পালাইছে। অরূপ বলল, কোন দিকে গেছে? লোকটা বলল, কোন দিকে গেছে সেইটা তো কইতে পারম না, তয় ওরা পূর্ব দিকের রাস্তায় গাড়ি নিয়ে যাইতে দেখছি। অরূপ বলল, কয়জন ছিল তারা? লোকটা বলল, 30-40 জনের মতো হইব, নইলে কি অর্ণব বাবাকে উঠায় নিতে পারতো। অরূপ বলল, আচ্ছা চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে ভাইদের ও বোনের কিছুই হবে না। লোকটা বলল, হ বাবা, তাই জানি হয়, আল্লাহ ভালোই ভালোই সবাইরে জানি ফিরায় আনে। অরূপ কলটা কেটে দিয়ে ভাবনায় পড়ে গেল। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। ওর হাত পা অলরেডি কাঁপছে। ও বেঁচে থাকতে কারো কিছুই হতে দিবে না। শহর থেকে বেশ দূরে একটা পরিত্যক্ত বাংলো, চারদিকে ছিমছাম গাছে পরিপূর্ণ, অনেক ছিমছাম ও নির্জন। কাউকে মেরে পুঁতে ফেললেও খবর পাবে না কেউ। এমন বাংলোতে ঘন্টাখানিক ধরে আটকে আছে অনেক মানুষ। মির্জাদের 5 ভাই বোন, মাসফি, নুহা, জিবরান, এমনকি তারিনও বাদ যায়নি। বেচারি তারিন গতরাতে উষার সাথে থাকবে বলে এসেছে, তাকেও তুলে এনেছে এরা। বাকি আছে শুধু অরূপ ও জিনিয়া। সবার 2 হাত দড়ি দিয়ে বাঁধা রাখা হয়েছে। দাঁড়িয়ে থাকতে থাকতে সবার পা ব্যথা হয়ে গেছে। ঈশান বলল, আমি আর পারছি না, আমার 2 পা ব্যথা হয়ে গেছে। ঈশাদ বলল, অরূপ কখন আসবে? আমার অবস্থা খারাপ। অর্ণব বলল, আমি তো দারোয়ান চাচাকে লুকিয়ে নাম্বারটা দিয়ে এসেছি। এছাড়া আমিও মেসেজ করে আমাদের বিপদের কথা বলেছি, এখনো অরূপ আসছে না, এত দেরি করছে কেন? উষা বলল, ছোট ভাইয়ের শর্ত, নয়তো লাথি মারবো। মনে হচ্ছে 2টো হাত যদি বাঁধা না থাকতো তাহলে পুরো শরীরের ভার আমার কাঁধেই দিয়ে দিতি। ঈশান বলল, তোর সমস্যা কি বলতো? মাথাটা একটু তোর কাঁধে সামান্য হেলান দিয়েছি, তাতেই কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছিস। উষা বলল, শয়তান বাদর বিলাই, যা ভাগ এখান থেকে। ঈশান বলল, আমার সাথে এমন করছিস না, মনে রাখিস তোর বিয়ে আমি রিক্সাওয়ালার সাথে দিব। উষা বলল, যা ভালো, তোকে তো রাস্তা থেকে পাগল ধরে এনে পাগলির সাথে বিয়ে দিব। নোহা বলল, তাহলে আমার কি হবে? নোহার মুখ ফসকে কথাটা বের হয়ে গিয়েছিল। ওর কথা শুনে সবাই হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। নোহা ব্যাপারটা বুঝতে পেরে লজ্জায় জিব্বাই কামড় দিয়ে মাথা নিচু করে ফেলেছে। উষা বলল, বাহ নোহা, খবর কি? জিবরান বলল, কি বললি ঈশান, তুই উষার বিয়ে রিক্সাওয়ালার সাথে দিবি? তাহলে আমি তো এখন বিজনেস বাদ দিয়ে রিক্সা চালাবো, কাল থেকে রিক্সা চালাবো। এখান থেকে ছাড়া পেলে বিজনেস ফেলে রেখে রিক্সা কিনবো, তারপরও তো উষা আমার কাছেই থাকবে। তারিন বলল, এই ঈশাদ গাধাটাকেও একটু বুদ্ধি দিও সবাই, একবারে আনরোমান্টিক একটা মানুষ, মনের মধ্যে কোনো ফিলিংস নামক বস্তুই নেই, এত বোঝাই তারপরেও বোঝে না। ঈশাদ বলল, কি বললি তারু? তারিন বলল, কেন বয়রা নাকি তুমি, শুনতে পাওনি? আদিল বলল, মাসফি ভাই তোমাকে কোথা থেকে তুলে আনলো? আমরা তো সবাই বাড়িতে একসাথে ছিলাম, তাই আমাদেরকে তুলে আনতে সমস্যা হয়নি। মাসফি বলল, আমি তো কিছু বুঝলাম না, বৃষ্টির মধ্যে কিছু জরুরি কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে গিয়েছিলাম। গাড়িতে উঠতে যাব ঠিক তখনই স্প্রে জাতীয় কিছু একটা মুখে মারলো, তারপর জ্ঞান ফিরে দেখি আমি এইখানে। অর্ণব বলল, জিবরান তোমার কি খবর? জিবরান বলল, ভাই আমার আর খবর, এখন বিজনেস ছেড়ে রিক্সা কিনবো, এখনকার আপডেট আপাতত রিক্সা চালানোর ট্রেনিং নেওয়া। উষা বলল, সত্যি জিবরা একটা বিড়বিড় করে কথাটা বলল। অর্ণব বলল, আমি তা বলিনি, আমি জিজ্ঞেস করেছি তোমাকে তুলে আনলো কি করে। জিবরান বলল, দুঃখের কথা আর কি বলবো ভাই, গাড়ি নিয়ে বের হয়েছিলাম অফিসের উদ্দেশ্যে, পথে গাড়ি আটকে আমাকে কিডন্যাপ করে এনেছে। ঈশাদ বলল, হোয়াট, তোকে কিডন্যাপ করেছে? তোর মতো একটা জিরাফকে কেউ কিডন্যাপ করতে পারে নাকি? জিবরান বলল, বেশি বকবক করিস না, নয়তো তোর অতীত ফাঁস করে দিব। কলেজে থাকতে একটা মেয়ের পিছু পিছু ঘুরতি, কিন্তু মেয়েটা তোকে পাত্তা দিত না, কি জানি নাম? ঈশান বলল, সিনথিয়া, আমার মনে আছে, আমাদের কলেজের ইংলিশ প্রফেসরের মেয়ে। ঈশাদ বলল, তোরা কি চুপ করবি? তাতে দাঁত চেপে কথাটা বলল। তারিন বলল, কি ঈশাদ, তুমি একটা মেয়ের পিছন পিছন ঘুরতে?
তুমি এমনটা করতে পারলে আমার সাথে? এই জন্যই তো বলি তুমি কেন আমাকে ভালোবাসো না। তুমি আমার ভালোবাসা নিয়ে খেলা করলে আমার মনটাকে ভেঙে দুই টুকরো করে ফেলেছো তুমি। তোমার সাথে আর নয়, আমি আমার এই জীবন রাখবো না। কচু গাছের সাথে ফাঁসি দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দিব। কান্নার অভিনয় করে কথাটা বলল। উষা বলল, হয়েছে, আর বাংলা মুভির ডায়লগ মারতে হবে না। ভালো লাগলে ঘুরতেই পারে, তোর কি? আমার ভাইও যাকে ভালো লাগবে তার পিছুই ঘুরবে। লেখা আছে কোথাও যে আমার সেজো ভাইও কারো পিছে ঘুরতে পারবে না? তারিন বলল, তুই আমার বান্ধবী নামে কলঙ্ক। কোথায় আমার পক্ষ নিয়ে কথা বলবি? তা না করে তোর ভাইয়ের গুণগান শুরু করে দিয়েছিস। উষা বলল, সবার আগে আমার ভাইও। তুই কোন কুলোর বলদ রে, যা মুড়ি খা। তারিন বলল, ভালো হবে না কিন্তু। একবার এখান থেকে ছাড়া পাই, তারপর তোর ব্যান্ড বাজাবো আমি। আর যদি বাই চান্স তোর ভাইয়ের বউ হই, তাহলে তোর মাথার চুল একটাও রাখবো না, শাক রাঁধবো। ঈশান বলল, তোরা দুজন একটু চুলাচুলি করতো। এইভাবে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি। ফ্রিতে যদি একটু মুভি দেখতে পারি তাহলে বিনোদন পাবো। উষা বলল, ঈশানী, তোর আরেকটা কথা বলবি তো তোর মাথার চুল একটাও থাকবে না, সবগুলো ছেড়ে ফেলবো। ঈশাতের দিকে তাকিয়ে কড়া করে একটা কথা বলল, ভাইও এই শাকচুনিটাকে কখনো বিয়ে করবে না। দেখো তো তোমাদের সামনে আমাকে কি বললো। ঈশাত বলল, ঠিক আছে বনু, ওকে আমি কিছুতেই বিয়ে করব না। এত বড় সাহস আমার বনুকে এসব কথা বলে। তারিন বলল, কি বললে তুমি? আরেকবার বলো তো। চোখ লাল করে কথাটা বলল। ঈশাত বলল, কোথায়? কিছু বলি না তো। কিছুটা ভয় পেয়ে কথাটা বলল। তারিন বলল, মনে থাকে যেন, সারা জীবনের জন্য পঙ্গু করে ঘরে বসিয়ে রাখবো, তখন আমিও দেখবো তোমার বিয়ে করতে কোন মেয়ে আসে। মাসফি বলল, বাপরে ঈশাত, তোমাকে কি থ্রেট দিল এটা? ঈশাত বলল, ভাবেন তো বিয়ের আগেই এমন, আর বিয়ের পরে তাহলে আমার কি অবস্থা হবে? মাসফি বলল, ভাই আমি তো বিয়ে করব না। বিয়ে করলে নাকি বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায়। আমি বেঁচে থাকতে চাই। নুহা বলল, জিবরান ভাই, ঈশানের ব্যাপারে কিছু বলুন। জিবরান বলল, ও হবু ছোট ভাবি, আপনি দেখছি ঈশানের ব্যাপারেও খোঁজ খবর নিতে শুরু করেছেন। ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে বুঝি? ভ্রুনাচিয়ে কথাটা বলল। ঈশান বলল, জিবরান চুপ করিস কিন্তু। জিবরান বলল, ঈশান কলেজে থাকতে একবার পুরো কথা শেষ হওয়ার আগে ঈশান জিবরানকে পা দিয়ে একটা লাথি মারলো। ঈশানের সাথে জিবরানকে বেঁধে রাখা হয়েছে। জিবরান বলল, আউচ। ঈশান বলল, শালা চুপ করতে বলেছি না, শুনিসনি তো? আর দুইটা খাবি নাকি? জিবরান বলল, আমি তোর কোন জন্মের শালা? এক হিসাবে তোর হবু বিয়াই, আরেক হিসাবে তোর ছোট বোনের জামাই। ওদের বকবকানিতে ঘাটগুলো বিরক্ত হয়ে গেছে, বারবার ওদের দিকে চোখ লাল করে তাকাচ্ছে। তাতে ওদের কিছু আসে যায় না। ওরা কি কাউকে ভয় পায়নি যে সামান্য গার্ডদের চোখ রাঙানোতে ভয় পেয়ে যাবে? ওদের নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছে, মনে হচ্ছে নিজেদের ড্রয়িং রুমে বসে সবাই গল্প করছে। সিসিটিভি ফুটেজে ওদেরকে একসাথে এরকম ভাবে দেখে খুব খুশি হচ্ছে অজানা ব্যক্তিটি। পুরো প্ল্যানটাই তার। ভেবেছিল একসাথে এক এক করে ক্ষতি করবে সবার, কিন্তু হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করতে হলো। সবাইকে একসাথে তুলে এনে শেষ করে দিবে। পাশে হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে নাহিদ। লোকটা বলল, অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো। আর কিছু সময় পর থেকে থাকবে আমার রাজত্ব। আমার স্বপ্ন পূরণ হবে। আমার বিশ্বাসই হচ্ছে না, আমি বিশ্বাস করতে পারছি না। এদের সবাইকে শেষ করে আমি বড় একটা পার্টি দিব। নাহিদ বলল, ভাই আপনি ওইখানে না গিয়ে এইখানে কি করছেন? আমাদের তো বাংলোতে যাওয়া উচিত। লোকটা বলল, হ্যাঁ যাওয়া উচিত, তবে আরেকজনের জন্য অপেক্ষা করছি, তাকে ছাড়া তো খেলাটা জমবে না। নাহিদ বলল, কার কথা বলছেন ভাই? আমার জানা মতো তো আর কেউ বাকি নেই, সবাই আমাদের কাছে বন্দি। লোকটা বলল, আছে একজন, অরূপ মির্জা তো এখনো এসে পৌঁছায়নি। নাহিদ বলল, অরূপ? অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করলো। লোকটা বলল, হ্যাঁ অরূপ। নাহিদ বলল, অরূপ তো মারা গিয়েছে ভাই। লোকটা বলল, অরূপ মারা গেলে কি ওর জন্য অপেক্ষা করি? আমি লোক লাগিয়ে খবর নিয়েছি, অরূপ মির্জাদের বাগান বাড়িতে আত্মগোপন করে রেখেছে অরূপ। ওকে তো আমরা তুলে আনতে পারবো না, কিন্তু এতক্ষণে অরূপের কাছে খবর চলে গেছে, আর সে নিজে থেকে আমাদের কাছে ধরা দিবে। নাহিদ বলল, ভাই মির্জারা তো দেখছি পাক্কা খিলাড়ি হয়ে গেছে। লোকটা বলল, কিন্তু আমিও কম বড় খিলাড়ি নই। অরূপের মৃত্যুর ব্যাপারটা আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, তবে সেই দিন মির্জাদের বাগান বাড়িতে প্রথমে যেতে দেখে আমি কিছুটা শিওর হয়ে গেলাম। তখনই অরূপের খোঁজ খবর নিতে শুরু করলাম, আর আমার সন্দেহটাই একদম সঠিক হলো। অরূপ এখনো জীবিত আছে। নাহিদ বলল, এত বুদ্ধি নিয়ে থাকেন কোথায় ভাই? আমাকেও একটু দিয়েন। লোকটা বলল, অদরকারি কথা রেখে এখন কাজের কথায় আসা যাক। আমরা কিছু সময় পর বাংলোতে যাব, সেখানে গিয়ে কি করব তাই তোমাকে বলছি, মনোযোগ সহকারে শোনো। নাহিদ বলল, জি ভাই বলেন। লোকটা বলল, শোনো তাহলে। বিরক্তের সাথে হাই তুলছে সবাই। কখন যে অরূপ এসে ওদেরকে উদ্ধার করবে সেই প্রতীক্ষায় সবাই এখন সময় পার করছে। ধৈর্যের বাঁধ এখন ভেঙে যাওয়ার উপক্রম। উষা বলল, আহ মশা,
আজ মশা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের পেট ভোজন করছে। ছোট ভাইও মশা আমাকে কামড় দিচ্ছে, জলদি মশা তারা। ঈশান বলল, তোর জামাইকে বল, আপাতত মনে কর আমি এইখানে নেই। আমি একটা হিসাব কিছুতে মিলাতে পারি না। বলতো ঈশাদ, বাবা মা কেন এই কাজটা করলো? ঈশাদ বলল, কি কাজ? ঈশান বলল, বাবা মা বনুকে ব্রিজের নিচ থেকে কেন কুড়িয়ে এনেছিল? আমরা 4 ভাই তো বেটার ছিলাম। ঈশাদ বলল, কথাটা মন্দ বলিসনি, আমিও খুঁজে পাচ্ছি না তার কারণটা। উষা বলল, আমাকে ব্রিজের নিচ থেকে কুড়িয়ে এনেছে নাকি তোদেরকে? তোদের তো দুজনকে ব্রিজের নিচ থেকে কুড়িয়ে পেয়েছে। যদি কুড়িয়ে না পেতো তাহলে দুজনের চেহারা ভিন্ন হতো নাকি? কেউ কি বলবে তোরা যমজ ভাই? ব্রিজের নিচে অনেক কান্না করছিলি, তাই বাবা মায়ের দেখে মায়া হয়েছে, যার কারণে তোদের দুজনকে কুড়িয়ে এনেছে। আমি তো সবার আদরের প্রিন্সেস। ভাব নিয়ে কথাটা বলল উষা। ঈশান বলল, ওহ, আসছে আমার প্রিন্সেস, তুই হলি জরিনার মা। উষা বলল, কি আমি জরিনার মা? রেগে কথাটা বলল। ঈশান বলল, তোর মেয়ে হলে তার নাম রাখবো জরিনা, আর ছেলে হলে রাখবো কালু। তাই এখন থেকে তোর নাম হয় জরিনার মা, নয়তো কালুর মা। উষা বলল, বড় ভাইউ মেঝো ভাইউ, এই শয়তানটাকে কিছু বলো, নাকি জরিনার মা আর কালুর মা আমাকে বলছে? ঈশাদ বলল, জরিনা নামটা বেশ মিলিয়েছে জিব্রানের সাথে। জরিনা জিব্রান, বাহ শান, তুই তো সেই নাম জয়েন করেছিস। উষা বলল, একবার বাড়িতে যেতে দে, তারপর তোদের দুজনকে কি করে টাইট দিব সেটা শুধু দেখবি। ঈশান বলল, কি করবি কালুর মা? উষা বলল, বড় ভাইউ কিছু বলো এটাকে। অর্ণব বলল, শান, তুই এই অবস্থায় মজা করছিস? বোনের সাথে না লাগলে কি তোর হয় না? ঈশান বলল, একদম ঠিক কথা বলেছ বড় ভাইয়া, বোনের সাথে না লাগলে আমার পেটের ভাত হজম হয় না। আদিল বলল, একটু পর গার্ডদের সাথে রডের বাড়ি খেলে এমনিতেই পেটের ভাত হজম হয়ে যাবে। বডিগার্ড গুলোকে দেখছিস, এক একটা পাহাড়ের মতো। বডি বিল্ডার গুলো আমাদের মতো শুটকি মাছকে এক হাতে তুলে আছাড় মারতে পারবে। আমার তো দেখেই ভয় করছে। মাসপি বলল, ওদের গায়ে শক্তি আছে আর আমাদের আছে বুদ্ধি, সেটা দিয়েই আমরা জিতবো। জিবরান বলল, মেঝো ভাই, আমার তো একটু ভয় করছে, একটা ঘুষি মারলে চোখে অন্ধকার দেখবো, তখন আর পৃথিবীতে বেঁচে থাকতে হবে না। তোমার বোনও কোনোদিন আর কালোর মা বা জরিনার মা হতে পারবে না। উষা বলল, মিস্টার জেব্রা, আপনিও শুরু করলেন। রেগে কথাটা বলল। জিবরান বলল, সরি জরিনার মা। উষা বলল, মিস্টার জেব্রা, চিৎকার করে কথাটা বলল। তারিন বলল, নাম দুটো বেশ সুন্দর উষানি বেবি, কালু ও জরিনা, তোর সাথে মানাবে। উষা বলল, এখন যদি আমার হাত দুটো খোলা থাকতো তাহলে তোদের সবাইকে যে আমি কি করতাম তা আমি নিজেও জানি না। তারিন বলল, কেন রে বেবি, এখন জলে কে? আমাকে যখন বলেছিলি তখন মনে ছিল না? একে তো তোর কথা মতো কালকে তোদের বাড়িতে থাকলাম, তখন যদি তোর কথা না শুনতাম তাহলে এখন এইভাবে হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেতে হতো না। কালকে বাসায় চলে গেলে আজ আর এখানে থাকতে হতো না। উষা বলল, থাকলি কেন, চলে যেতি, তোকে কি আমি ধরে বেঁধে রেখেছিলাম নাকি? তারিন বলল, এত বড় মিথ্যা কথা বলিস না নন্দিনী, তোর উপর আল্লাহ শুকনা ঠাডা ফালাইব, তুই মিলিয়ে নিস কালোর মা। উষা বলল, আবার কালোর মা? তারুরে, তোর খবর আছে, একবার শুধু আমি এইখান থেকে ছাড়া পাই, তারপর তোকে আমি কিলিয়ে আলু ভর্তা বানাবো। নোহা বলল, আর পারছি না, হাত দুটো মনে হচ্ছে ছিঁড়ে যাবে, আর কতক্ষণ এইখানে ঝুলে থাকতে হবে, নিজেকে এখন বাদর দলের সদস্য মনে হচ্ছে। ঈশাদ বলল, কালুর মা মনে হয় অনেক রেগে গেছে শান। ঈশান বলল, ও জরিনার মা, রাগো কেন? উষা রাগে ফুসফুস করছে, ওরা দুই ভাই ওকে আরো রাগাচ্ছে। উষাকে এইভাবে লুচির মতো ফুলতে দেখে ঈশান ও ঈশাদ আরো বেশি মজা পাচ্ছে। মাসপি ওদের ভাই বোনের ঝগড়া খুনসুটি দেখে ওর চোখের পানি আর আটকাতে রাখতে পারলো না, দুগাল বেয়ে পানি পড়ে গেল। আদিত্যির কথা ওর মনে পড়তে লাগলো। আজ ওদের আদিত্যির কথা খুব মনে পড়ছে। কেউ খেয়াল না করলেও অর্ণবের চোখ এড়ালো না মাসপির ব্যাপারটা। মাসপি থেকে থেকে চোখের পানি কাঁদ দিয়ে মুছছে। অর্ণব বলল, মাসপি কাঁদছ কেন? অর্ণবের কথা শুনে সবাই মাসপির দিকে তাকালো। মাসপি বলল, না ভাই কিছু না, চোখে কি যেন পড়ছে। আদিল বলল, মিথ্যা বলছো কেন মাসপি, তোমার নিশ্চয়ই আদিতির কথা মনে পড়ছে, খুব মিস করছি আমার আদিতিকে। এতটুকু বলে মুখ বন্ধ করে উপরের দিকে তাকিয়ে চোখের পানি আটকানোর চেষ্টা করতে লাগলো মাসপি। তবে অবাধ্য পানি ওর কথা শুনলো না, গাল বেয়ে ঠিকই নিচে পড়ে গেল। সবাই চুপ হয়ে গেল। এমন পরিবেশটা ঈশানের ভালো লাগলো না। তাই কিছু সময় পর ঈশান ওষার কানে থেকে মাথাটা ঝুঁকিয়ে আস্তে করে বলল। ঈশান বলল, ও কালুর মা, কি খবর? উষা বলল, মিস্টার জেব্রা, আপনি কিছু বলছেন না কেন ছোট ভাইকে? ও কিন্তু একটু বেশি করছে এখন। জিবরান বলল, কি হয়েছে? উষা বলল, ঈশানী শয়তানটা আবার আমাকে কালুর মা বলেছে। জিবরান বলল, আমি কি বলবো? আমাদের বাচ্চার নাম তার মামারা রাখতেই পারে, এটা মামাদের অধিকার, আমি কিছু বলতে পারে নাকি? তাদের হক আছে অবশ্যই, তারা পালন করবে, নয়তো মামা হয়েছে কেন? আমার কিন্তু নাম দুটো খারাপ লাগছে না। উষা বলল, জেব্রা, আপনিও আমার সাথে মজা নিচ্ছেন, আমি এইগুলো মনে রেখে দিলাম, পরে এইগুলো সুদ সহ ওসুল ওঠাবো। নোহা বলল, ওদের ভাই বোনের সম্পর্ক দেখে খুব ভালো লাগছে ওর,
এই ঝগড়া খুনসুটি, আবার একটু পরে মহব্বত। বোনের সামান্য কিছু হলে ভাইদের জান চলে যায়, আবার বোনকে না খেপালেও ছোট ভাই দুটোর ভালো লাগে না। সত্যি পৃথিবীর সবচেয়ে ভালো ও বড় সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। এদের না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। আল্লাহ ওদের তুমি ভালো রেখো। এমন ভাই সবার কপালে জোটে না। উষা অনেক বড় ভাগ্য নিয়ে জন্মিয়েছে বলেই তার একটা নয় 4টা ভাই পেয়েছে। ওরা যেন সবসময় এরকম থাকতে পারে, কোনো বিপদ যাতে ওদের আলাদা না করতে পারে। মনে মনে কথাগুলো বলল। একটু থেমে ভাই বোন আবারও শুরু করে দিল। ওদের এই মিষ্টি ঝগড়া, এই অসহ্যকর পরিস্থিতিতে সবারই ভালো লাগছে। হঠাৎ কেউ দরজার দিক থেকে বলে উঠল, তোমরা যদি নিজেরা ঝগড়া করো তাহলে আমরা গেম খেলবো কি করে? এত কষ্ট করে তোমাদেরকে তুলে আনার কোনো মানেই হয় না। কত কষ্ট করে এক একজনকে এক এক জায়গা থেকে এতগুলো গার্ড দিয়ে তুলে আনলাম। এখন যদি তোমরা নিজেদের মধ্যেই ভেজাল করো তাহলে কি ব্যাপারটা ভালো দেখায়? সবাই দরজার দিকে তাকিয়ে আটকে উঠল। তার মানে সেই ছিল সকল নাটের গরু, যাকে তারা কখনো সন্দেহর তালিকায় রাখেনি। সবাই অবাক। দরজায় থাকা মানুষটাকে কেউ সন্দেহের ছিটে ফোটায় রাখেনি। সে আজ এই মূল গেমের পিছনে ছিল। সবার চোখে অবিশ্বাস্য। মাসফির চোখ দুটো গোল গোল হয়ে গেছে। মুখ দিয়ে শুধু একটা বাক্য বের হলো। মাসফি বলল, আরান তুই? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভাইদের চোখের মনি গল্পের 20 নম্বর আর 21 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো পুরো গল্পটা যারা দেখেছো, তো সবাই কমেন্টে জানিয়ে যাবা যে পুরো গল্পটা কেমন হয়েছে। আর আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওতেও কিন্তু প্রতিদিনের মতো টার্গেট আছে। আজকের ভিডিওর টার্গেট হলো একদিনে যদি তোমরা 1000 লাইক আর 300 কমেন্ট কমপ্লিট করতে পারো তাহলে পরবর্তী পর্বটা কিন্তু 1 ঘন্টা প্লাস দিব। তো এখন তোমরা চিন্তা করে দেখো তোমরা কি করবে। আর হ্যাঁ গাইস, তোমরা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।